রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার তদন্ত। সকাল থেকে ইঞ্জিন পরীক্ষায় রেলের তদন্তকারী দল। লেভেল ক্রসিং থেকে বাঁক পর্যন্ত সরেজমিনে সিসিআরএস টিম। আজ কথা মালগাড়ির জখম সহকারী চালকের সঙ্গেও। রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার তদন্ত। সকাল থেকে ইঞ্জিন পরীক্ষায় রেলের তদন্তকারী দল। লেভেল ক্রসিং থেকে বাঁক পর্যন্ত সরেজমিনে সিসিআরএস টিম। আজ কথা মালগাড়ির জখম সহকারী চালকের সঙ্গেও। কয়লা পাচার মামলায় রাজ্যে ফের সক্রিয় সিবিআই। আসানসোলে এজেন্সির জালে ২। গতকালই তলব করে জিজ্ঞাসাবাদ এবং বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় গ্রেফতার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, কি খবর পাচ্ছে? দেখো, ইতিমধ্যেই দুজনকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে সিবিআই তরফে, যাদেরকে গতকাল নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে কয়লা পাচার মামলায় দিকে পাঠানো হয়েছিল বা তলব করা হয়েছিল এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি পাওয়া এবং একই সঙ্গে কয়লা পাচার মামলা তদন্ত করতে গিয়ে ধৃত দুজনের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ সিবিআই হাতে ছিল। সেই সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন সিবিআই কর্মকর্তা বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি এবং ইতিমধ্যে তাদের দুজনকে আদালতে পেশ করা হয়েছে এবং একজন ইসিএল কর্মকর্তা আর একজন প্রাইভেট পার্সন বলে সিবিআই তরফে দাবি করা হয়েছে। দুজনেরই এই কয়লা পাচার মামলায় সরাসরি কিন্তু এই সূত্র ছিল, এমনটা কিন্তু বলা হচ্ছে সিবিআই তরফে। সেক্ষেত্রে অনুপ মাঝি ওরফে লালা বিভিন্নভাবে ইসিএল কর্মকর্তা বা ইসিএল কর্মীদের ব্যবহার করে কয়লা পাচার চালাতো। সেক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন সময় এই ইসিএল কর্মকর্তাদের একাংশ বা ইসিএল এর সঙ্গে যুক্ত অন্যান্য যে প্রাইভেট কোম্পানিগুলো, প্রাইভেট সংস্থা যেগুলো ছিল, তারা কিন্তু বিভিন্নভাবে অনুপ মাঝিকে সহযোগিতা করে গিয়েছে পাচারের ক্ষেত্রে। সেই জায়গাটাতেই তদন্ত করতে গিয়ে এই দুই ব্যক্তির সন্ধান পায় সিবিআই এবং তাদেরকে তলব করা হয়েছিল এবং ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে তাদেরকে আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয়েছে। ধন্যবাদ অমিত। বেলঘড়িয়ার পর আসানসোলেও অ্যাকশনে ইডি। রানীগঞ্জের শিশুবাগান মোড়ে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সির। 4টি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনী নিয়েই হানা এবং বাহিনীর ঘেরাটোপেই চলছে খানা তল্লাশি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপক। সকাল থেকেই সেই তল্লাশি অভিযান চলছে। তল্লাশির কি আপডেট এবং এই শিল্পপতি চণ্ডী কেডিয়া তিনি কিভাবে যুক্ত, সব মিলে কি খবর পাচ্ছে? দেখো, সাত সকালে ইডির আধিকারিকরা হানা দিয়েছে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে। এই চণ্ডী কেডিয়ার একাধিক লোহা ব্যবসার সঙ্গে যুক্ত আছে এমনটাই খবর। এছাড়াও একাধিক কলকারখানা রয়েছে চণ্ডী কেডিয়ার। ইডি সকালেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযান চালাতে শুরু করেছে, যদিও তার কারখানায় কিন্তু ইডি কোনো অভিযান চলেনি এখনো। তার বাড়িতে সকাল 5:30 থেকে অভিযান চালিয়ে যাচ্ছে, এখনো টানা অভিযান চালিয়ে যাচ্ছে। এই সংবাদ মাধ্যমকে কোনোভাবেই সেই বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না ইডি আধিকারিকরা বা তার নিরাপত্তায় যারা কেন্দ্রীয় বাহিনী আছে। ইডির আধিকারিকরা একাধিক বিষয়ে জানতে পেরেছে কি বিভিন্ন লোহার ব্যবসাতে সে টাকা কোথা থেকে আর্থিক অতিরিক্ত টাকা আয় হয়েছে, সেই খোঁজেই কিন্তু ইডির এই অভিযান বলে আমরা জানতে পারছি। যদিও আমরা দেখেছিলাম গতকালকে একাধিক ব্যক্তির বাড়িতে ইডির হানা হয়েছে লোহা ব্যবসা সংক্রান্ত। তার কাছে ইডি যা জানতে পারে কি চণ্ডী কেডিয়াও ওই লোহা ব্যবসার সঙ্গে যুক্ত আছে, তাই তার বাড়িতে জিজ্ঞাসাবাদ করার জন্য অভিযান চালাচ্ছে ইডির কর্তারা এবং তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে এখনো ইডির কর্তারা। বেশ, ধন্যবাদ দীপক। ভিন রাজ্যে সাইবার প্রতারণা মামলায় ম্যারাথন অভিযানে ইডি টানা 24 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আটক বেলঘড়িয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বৃহস্পতিবার সকালে দেশপ্রিয় নগরে রমেশ প্রসাদের ফ্ল্যাটে এনফোর্সমেন্টের অফিসাররা। কলকাতায় বসেই দিল্লির সাইবার প্রতারণার ছক বলে অনুমান কেন্দ্রীয় এজেন্সির। যোগ মিলেছে পাটনাতেও। ফ্ল্যাটের দরজা জানলা বন্ধ করেই সপরিবারে জিজ্ঞাসাবাদ। বিহার যোগে স্পষ্ট ক্লু পেতে গভীর রাতেই ফ্ল্যাটে পাটনার এক অফিসারও এবং সেখান থেকেই ল্যাপটপ, ফোন সহ রাশি রাশি নথি বাজেয়াপ্ত। নিয়োগ দুর্নীতির তদন্তেও ফের গতি সিবিআইয়ের। সোমবার থেকে শিক্ষক, শিক্ষাকর্মী সহ 37 জনকে তলবের তোড়জোড়।
নিয়োগ দুর্নীতি মামলাতে শিক্ষাকর্মীদের যোগে নজর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পিতা। সিবিআই রাডারে এখন কারা কারা রয়েছেন, কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখতে চাইছে তদন্তকারীরা, কি খবর পাচ্ছে? সহ মোট 37 জনকে তলব শুরু হচ্ছে নিজাম প্যালেসের। সিবিআই সূত্রে এমনটাই খবর, কারণ কেন্দ্রীয় এজেন্সি সূত্র থেকে খবর যে অযোগ্য যারা চাকরি প্রার্থী তাদেরকে জিজ্ঞাসা করে এই 37 জনের নাম পাওয়া গেছে। এর মধ্যে 11 জন রয়েছে স্কুলে কর্মরত শিক্ষক এবং 2 জন রয়েছে অশিক্ষক কর্মীর নাম উঠে আসছে। নিয়োগ দুর্নীতিতে তাহলে কি শিক্ষক এবং অশিক্ষক কর্মীদেরও যোগ রয়েছে? রাজ্য জুড়ে যে নিয়োগ দুর্নীতিতে কি এবার শিক্ষকদেরও কি র্যাকেট চলতো, এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে। কারণ অযোগ্য চাকরি প্রার্থীদের সিবিআই জিজ্ঞাসাবাদে যে বয়ান রেকর্ড করেছে সেখানে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নাম উঠে এসেছে। অযোগ্যদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ায় কি ভূমিকা ছিল শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের? সরাসরি টাকার লেনদেনেও কি যুক্ত ছিলেন তারা? সেই সব প্রশ্নের উত্তরই কিন্তু খুঁজছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা। সিবিআই সূত্র থেকে খবর, সোমবার থেকে শিক্ষক এবং অশিক্ষক কর্মী সহ মোট 37 জনকে তলব করা হয়েছে, এমনটাই কিন্তু সিবিআই সূত্র থেকে খবর। বেহাল নিকাশি, সে কারণেই চরমে জল যন্ত্রণা। নিত্যদিনের দুর্ভোগে বাঁশবেড়িয়ায় নাভিশ্বাস। সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের চক বাঁশবেড়িয়াতে রীতিমতো চরমে ভোগান্তি। যে ছবি আপনারা দেখছেন, নিকাশি বেহাল হওয়াতেই চরমে উঠেছে জল যন্ত্রণা। জমা জল কাদা টপকেই রোজ যাতায়াত চলছে, আর জমা জলে পোকামাকড়ের উপদ্রব ক্রমশই বাড়ছে। সেখানকার স্থানীয় বাসিন্দা তারা কিভাবে সেখানে বসবাস করছেন, তারা কি কি অভিযোগ করছেন শুনুন। চারিদিকে জলের জল ভর্তি, এখন বৃষ্টি আসেনি, এই পরিস্থিতি। কিছুদিন আগে আমরা চান্দা তুলে, গ্রাম থেকে চান্দা তুললাম, চান্দা তুলে এইখানে পরিষ্কার করছিলাম ড্রেন। এইখানে বলে সব বিজেপি ভোট দেয়, বিজেপিরা করবে, বিজেপি টিএমসি আমি তো বুঝতে পারি না। আমি একটাই জানি বিজেপি জিতেছে। হ্যাঁ, বিজেপি জিতেছে। কত ওয়ার্ড এখন? এখানে 2টো ওয়ার্ড, 79-80 দুটোই জিতেছে। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত থেকে জিতেছে। আমাদের অনেক সমস্যা, আমাদের দোকানদারি অনেক কষ্ট হচ্ছে। কেউ কাস্টমার গুলো আসছে না, এই বলছে নোংরার মধ্যে কে আসবে। আমাদের এই চালপট্টি এরিয়া এরকম কোনোদিন এরকম সমস্যা ছিল না। এরকম জিতেছে, এরা কেউ পার্টি কাজ করছে না। কি এখানে মানুষ থাকে না? এখনো কতজন স্কুল বাচ্চাগুলো আর মেয়েগুলো সব পড়ে যাচ্ছে। আমাদের দোকানদারি হচ্ছে না, আমরা কি রকম কন্ডিশন চলছি, আমাদের এখানে তো কেউ শুনছেই না। আর এই যে এতটাই তারা দুর্ব্যবস্থার মধ্যে রয়েছেন, শেষ পর্যন্ত তারা নিকাশির কাজে সেখানকার স্থানীয় বাসিন্দা তারা নিজেরাই হাত লাগিয়েছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমনাথ। সোমনাথের ছবি আমরা দেখলাম, রীতিমতো দুর্ভোগের ছবি, এবং তারা প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে শেষ পর্যন্ত নিজেরাই কাজে হাত লাগিয়েছেন। তাহলে প্রশাসন কি করছে, তাদের বক্তব্য কি, তারা কেন কাজ করছে না? দেখো প্রিয়াঙ্কা, দীর্ঘদিন ধরে এদের এই সমস্যা যে তাদের যে এলাকা, এই চক বাঁশবেড়িয়া যে এলাকা রয়েছে, এলাকায় মন্দিরতলা ওই পাশ দিয়ে একটি খাল গেছে, সেই খালটা দীর্ঘদিন ধরে নিকাশি হয়নি। এবং এই যে খালের অবস্থা, তারা দীর্ঘদিন ধরে নিকাশি হয়নি বলে ওখানকার যে স্থানীয় যাদের ঘর বাড়ি রয়েছে, দোকানে আছে, এইসব জায়গায় জল ঢুকে যাচ্ছে। তারাই নিজেদের উদ্যোগে তারা এই নিকাশির জন্য তারা নেমে পড়ে। এবং ওই পাশেই একটি খাটাল রয়েছে, খাটালের গোবর এবং যে বর্জ্য পদার্থ ওইসব ওই খালের মধ্যে জমা হয়েছে, এবং ওই যে এলাকায় জলমগ্ন হয়ে রয়েছে। এবং বিভিন্নবার তারা প্রশাসনের কাছে এবং পঞ্চায়েতের কাছে তারা দরবার করেছে, এবং বারবার তারা জানিয়েছে যে এই সমস্যার মধ্যে তাদের চর্মরোগ এবং বিভিন্ন জ্বর বারবার ধরে হচ্ছে। কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে, ওখানে স্বাস্থ্য দপ্তর থেকে বিভিন্ন যে সময় বলা হচ্ছে এই যে ডেঙ্গু হচ্ছে, এই যে জল জমে রয়েছে, তোমাকে দেখাবো যে জল কিলবিল করছে, মানে জলের মধ্যে মশা কিলবিল করছে। এই যে এই পরিমাণ, ওই পার হয়ে হয়ে স্কুল পড়ুয়ারা এবং যাদের বয়স্ক মানুষেরা তারা ওই জল পার হয়ে হয়ে যাচ্ছে। এতে তারা খুব সমস্যার মধ্যে পড়ছে। দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলেও তারা নিরূপ হয়ে রয়েছে, একদম চুপচাপ রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এই যন্ত্রণার মধ্যে রয়েছে। প্রিয়াঙ্কা। সোমনাথ, এখানে কোনো রাজনৈতিক বিষয় কি রয়েছে?
হ্যাঁ দেখো, গত পঞ্চায়েতে ওই দুখানা বুথ রয়েছে, ওই দুটো বুথেই গত পঞ্চায়েতে বিজেপি ফলাফল ভালো করেছে, ও দুটো বিজেপির সদস্য রয়েছে, এবং গত লোকসভা নির্বাচনেও ওই দুটি বুথে বিজেপি ফলাফল ভালো হয়েছে। সেই কারণেই স্থানীয় বাসিন্দারা বলছে এখানে বিজেপি ফলাফল ভালো হয়েছে বলেই আমাদের এখানে কাজ হচ্ছে না। এখানে তো তৃণমূলেরও লোকজন রয়েছে বা তৃণমূলের সদস্য রয়েছে। যদি এখানে কোনো প্রশাসনিক কোনো সদস্য বা প্রশাসনিক কোনো ব্যক্তি থাকতেন এখানে, তাহলে কি এই অবস্থা এখানকার থাকতো? এটাই বারবার স্থানীয় মানুষেরা অভিযোগ করছে। প্রিয়াঙ্কা, বেশ, ভোটে লিড পাওয়াতেই পরিষেবা বন্ধ বলে অভিযোগ করছে বিজেপি, আর বিজেপির অভিযোগ খারিজ হুগলি জেলা পরিষদের সভাধিপতির, এবং পঞ্চায়েত সমিতির সঙ্গে কথা বলে ব্যবস্থার আশ্বাসও দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়েছে। ওখানে আমাদের যে জেতা সদস্য আছে, সে এর আগে ওখানের আমাদের যে তৃণমূলের প্রধান রয়েছে, পঞ্চায়েত প্রধান, তাকে এই বিষয়ে চিঠিও করেছিল, কিন্তু তাতে কোনো রকম সদুত্তর এই কারণে দেয়নি কারণ ওখানকার যে সকল মানুষরা রয়েছে তারা নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং সেই ভোটে দেখা গেছে যে বিজেপি বেশি পরিমাণ ভোট পেয়েছে, যার কারণেই ওই এলাকাটার ভেতরে কোন রকম নজরদারি প্রশাসনের পক্ষ থেকে আর পঞ্চায়েতের পক্ষ থেকে কোন রকম দেওয়া হচ্ছে না। ডেভেলপমেন্ট বিজেপি সিপিএম দেখে হয় না। ডেভেলপমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য পশ্চিমবাংলার প্রতিটা বাড়িতে পৌঁছেছে। এখানে বিজেপি সিপিএম ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে ঘটনাচক্রে কোনো কারণে ওই নিকাশিটা মানে বুঝে যাওয়ার জন্য হয়তো ঘটনাটা ঘটেছে। তো যত শীঘ্র সম্ভব এই সমস্যার সমাধান করব এবং করতে হবে, এটা আমাদেরই দায়িত্বের মধ্যে পড়ে, এবং যত শীঘ্র সম্ভব এটা করে ফেলবো। আর এবার নদিয়ার খবর আপনাদের দেখাই। নিকাশি নালা নির্মাণে আর্থিক তছরূপের অভিযোগ। চাপড়ার মহৎপুর পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ, নালা নির্মাণে প্রায় 6,52,000 টাকা বরাদ্দ হয় বলে দাবি। আর স্থানীয়রা বলছেন যে সেখানে কাজ শুরু হলেও তা শেষ হয়নি। অভিযোগ উঠছে যে সেখানে টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কাজ শুরু হলেও তা শেষ হয়নি। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি সমীর। স্থানীয়রা তো বলছেন যে সেখানে টাকা বরাদ্দ হয়েছে, কাজ শুরু হয়েছে, কিন্তু কাজ শেষ হচ্ছে না। তাহলে কোথায় সমস্যা, কেনই বা কাজ হচ্ছে না? দেখো অনিন্দিতা, এই চাপড়া ব্লকের মহৎপুর পঞ্চায়েতের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ প্রথম নয়। এর আগেও কিন্তু একাধিকবার এই পঞ্চায়েতের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তবে আবারও কিন্তু এই পঞ্চায়েতের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন যে গত 1 বছর আগে প্রায় ওই পঞ্চায়েত এলাকায় একটি নিকাশি নালা তৈরি করার জন্য 6,52,000 টাকা বরাদ্দ করা হয় এবং নালার কাজ হয়, কিন্তু দেখা যাচ্ছে যে কাজটা যা হওয়ার কথা ছিল কাজ সম্পূর্ণ হয়নি। নালার যে উচ্চতা করা দরকার ছিল সেটা করা হয়নি, এবং নালার উপরে যে একটা ঢালাই দিয়ে ঢাকনা দেওয়ার কথা ছিল সেটাও করা হয়নি। অথচ কাজ অসম্পূর্ণ রেখে কিন্তু সে 6,52,000 টাকা তোলা হয়ে গিয়েছে, অর্থাৎ ঠিকাদারকে সেই টাকা কিন্তু পেমেন্ট করে দিয়েছে পঞ্চায়েত। এবং এখানেই গ্রামবাসীরা অভিযোগ তুলছেন এই ঠিকাদার সংস্থা কাজ না করে টাকা পেয়েছে, এবং এইটার মধ্যে দুর্নীতি হয়েছে, এবং পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের নির্বাহী আধিকারিক এবং ঠিকাদার যোগ সাজস করে কিন্তু এই দুর্নীতিটা করেছে। এবং এ বিষয়ে আমরা যখন পঞ্চায়েত কর্তৃপক্ষকে বিষয় জানতে যাই, তারা কিন্তু এ বিষয়ে কেউ মুখ খুলেনি, কেউ কিন্তু সংবাদ মাধ্যমের সামনে আসতে চাননি। এমনকি প্রধান নিজে বলেন যে পঞ্চায়েতে কি তিনি বক্তব্য রাখবেন, সেক্ষেত্রে কিন্তু তাকে পঞ্চায়েত থেকে পাওয়া যায়নি এবং ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি। এখানেই প্রশ্ন উঠছে, তারা কি তাহলে কি তারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যে কারণে তারা সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলছে? তবে এ বিষয়ে আমরা কিন্তু এসডিওর কাছে জানতে চাইছিলাম। এসডিও জানেন যে এ বিষয়ে তিনি অভিযোগ পেয়েছেন এবং যথোপযুক্ত তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। অনিন্দিতা, বেশ, অর্থাৎ অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কৃষ্ণনগরের মহকুমা শাসক। এখনো মিনিমাম 4 ফুট হাইট করার কথা ছিল, সেটা করেনি, স্ল্যাব দেওয়া হয়নি। হ্যাঁ, অথচ কাজ বলছে হয়ে গেছে। পুরো টাকা পঞ্চায়েত থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এই টাকা আত্মসাৎ করেছে কন্ট্রাক্টর দেবনাথ ঘোষ, পঞ্চায়েত সদস্য মৃণাল কুমার মণ্ডল, এনএস এবং সচিব, আর বর্তমান প্রধান। অভিযোগটা আমি পেয়েছি, ওটা আমি দেখে স্থানীয় যিনি বিডিও আছেন চাপড়ার, আমি তাকে তদন্ত করতে দিয়েছি। যেটা উঠে আসবে সেটার অনুযায়ী আমরা যথাযথ ব্যবস্থা নেব। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন, কিন্তু তারপরেও দেদার মাটি চুরি হচ্ছে। কোথায়? কুলতলির কুন্দখালি, সেখানে অবাধে মাটি পাচারের অভিযোগ উঠছে। আইন কানুন শিখে তুলেই চাষের জমি থেকে মাটি পাচার হচ্ছে। দেখুন,
পিয়ালি নদী থেকে আর্থ মুভার এনে তোলা হচ্ছে মাটি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কুলতলির কুন্দখালীতে অবাধে মাটি পাচারের অভিযোগ উঠছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন, কিন্তু তার সত্ত্বেও একেবারে দেদার মাটি চুরি হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, চাষের জমি থেকে দেদার মাটি চুরি হচ্ছে, অথচ মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন, তার সত্ত্বেও এত সাহস কিভাবে হয়? মানে কিভাবে মাটি পাচার হচ্ছে সেখান থেকে? এখানেই প্রশ্ন, এখানেই সাধারণ মানুষ প্রশ্ন করছেন, বিরোধীরা প্রশ্ন করছেন। মুখ্যমন্ত্রী বসে নবান্ন থেকে যে নির্দেশ দিচ্ছেন, কার্যত সেই নির্দেশ প্রশাসনের আধিকারিকরা মানছেন না, এবং এই নির্দেশকে অমান্য করার পিছনে যারা রয়েছে, শাসক দলের একাংশ রয়েছে এবং প্রশাসনের একাংশ রয়েছে। তবে যিনি মাটি কাটছেন তাদেরকে আমরা প্রশ্ন করতে তিনি অকপট স্বীকারোক্তি দিলেন, থানার থেকে তিনি পারমিশন নিয়েছেন। মাটি কাটার পারমিশন বিএলআর থেকে হয়। একেবারে তোমাদের সঙ্গে থাকো, যেমনটা তুমি বললে থানার অনুমতি রয়েছে বলেই দাবি করা হচ্ছে, কি বলছেন তিনি শোনাবো একবার। পুকুর খাল নেই বলে এটা মাছ চাষের জন্য এটা পুকুরটা একটু বড় করছি, আর অনেকটা ডিপ করা হচ্ছে। না, ডিপ হচ্ছে না, 3 ফুটের করিয়েছেন বিএলআর থেকে, পারমিশন করা আছে থানা থেকে, বিএলআর পারমিশন আছে। অর্পণ, অভিযুক্ত বলছেন তার কাছে অনুমতি রয়েছে, তাহলে প্রশাসন সেক্ষেত্রে কি বলছে? থেকে আমরা ভূমির কর্মাধ্যক্ষ যিনি রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি জানাচ্ছেন, যদি কেউ ভুলবশত ডিপ করে মাটি কাটে, অর্থাৎ যে নিয়ম রয়েছে জলাভূমি থেকে যদি কোনো জমির থেকে মাটি কাটা হয় তাহলে 3 ফুট গভীরতা থাকবে। সেখানে যদি দেখা যায় যে 3 ফুটের অধিক 10 ফুট 15 ফুট, আমরা যে ছবি দেখাচ্ছি মিনিমাম এখানে 25 ফুট ডিপ করা হয়েছে, এবং এই যে জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে, এই বর্ষার জল জমার পরেই দেখা যাবে যে আশেপাশের যে চাষের জমিগুলো রয়েছে সেগুলো ধসে পড়ছে। সেই যিনি এই ইটভাটাতে যে মাটি নিয়ে যাওয়া হচ্ছে সেই ইটভাটার মালিকের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি জানাচ্ছেন তিনি পুকুর কাটার জন্য একটা পারমিশন নিয়েছিলেন এবং সেই পারমিশন নিয়ে মাটি কেটেছেন। যিনি মাটি কাটছেন তিনি বলছেন, আমি পুলিশের কাছ থেকে আমরা পারমিশন নিয়েছি। অর্থাৎ এর পিছনে আদেও পারমিশন নেওয়া হয়েছিল কি না সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। কারণ যিনি মাটি কাটছেন তিনি বলছেন আমি থানার থেকে পারমিশন নিয়েছি, যিনি মাটি কাটার যিনি মালিক, ইটভাটার যিনি মালিক, যিনি মাটি কিনছেন তিনি বলছেন আমি রয়্যালিটি দিয়েছি, অর্থাৎ বিএলআর এর কাছ থেকে পারমিশন নিয়েছি। এবং ভূমির কর্মাধ্যক্ষ তিনি জানাচ্ছেন যে কুলতলিতে যে ইটভাটাগুলো রয়েছে সেই ইটভাটায় তারা নিয়ম মেনেই মাটি কাটেন। এই বিষয়ে পঞ্চায়েত তাহলে কি বলছে, পঞ্চায়েতের কি বক্তব্য? দেখো, পঞ্চায়েতের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে খোঁজ নেওয়া হবে এবং সেই খোঁজ নিয়ে যদি বেআইনিভাবে মাটি কাটা হয় তাহলে তারা ব্যবস্থা নেবেন, এমনটাই জানানো হয়েছে। কিন্তু ছবিতে প্রকাশ্যে রাস্তার উপর থেকে এই মাটি যাচ্ছে, রাস্তার উপর থেকে যেখানে মাটি কাটা হচ্ছে সেই ছবি দেখা যাচ্ছে, একেবারে সেই ছবি স্পষ্ট। ধন্যবাদ অর্পণ। ওই আজাদ ভাটার মালিক যিনি নজরুলদা বলেছেন যে আমি থানা থেকে পারমিশন নিয়েছি, একটুও বিশ্বাস নেই। এই মাটি মাফিয়া বা মাটির সাথে দুর্নীতি, এবং এই দুর্নীতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শাসক দল জড়িয়ে আছে। শুধু আজাদ ভাটা নয়, কুলতলির সমস্ত ভাটার তারা বিএলআর লয়েলটি দিয়ে ভাটার যে মালিকগণ আছে তারা মাটি কাটে। হয়তো যে পরিমাণ ডিপ করার কথা না, হয়তো সেই ডিপটা করেছে। পরবর্তী আমরা ভাটার মালিকদেরকে ডেকে আইন নিয়ম মেনে পদ্ধতি মেনে যাতে তারা রয়্যালটি দেয় সরকারের লিপিবদ্ধ ভাটা, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তাদেরকে বলে দেব। এবার ফারাক্কার দিকে নজর রাখবো। ফারাক্কায় সালিশি সভায় যুবক খুন, তর্কাতর্কি চলাকালীনই ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। মাতব্বরদের না জানিয়ে ছেলের বিয়ে দেওয়াতেই জরিমানা এবং তাতেই সালিশি চলাকালীন হামলা অভিযুক্তের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব। প্রণব, কি ঘটনা? দেখো, গতকাল রাত্রেবেলাতে ফতেপুরে একটি সালিশি সভা বসে এবং অভিযোগ যে গ্রামেরই একজন মানুষ তার ছেলের বিয়ে দিয়েছিল এই মোড়লদেরকে না জানিয়ে, সেই কারণে তার বিরুদ্ধে 5,000 টাকা জরিমানা করেছিল এবং সেই জরিমানার সেই কালকেই ছিল দিন। তারপর সেই সালিশি সভাতে তা নিয়ে তর্কাতর্কি শুরু হয়। তারপরে এই মাতব্বর আসাউল হক তাকে কিন্তু রাকিব, যিনি অভিযুক্ত যার ছেলের বিয়েতে তাকে জরিমানা করেছিল, সেই
চাকু দিয়ে তাকে বারে বারে আঘাত করে বলে অভিযোগ এবং গুরুতর অবস্থায় তাকে ফারাক্কার যে গ্রামীণ হাসপাতাল ব্লক হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করায়। এই ঘটনায় অভিযুক্ত রাকেব কিন্তু পলাতক, তার খোঁজে তল্লাশি চলছে এবং গ্রামের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বারে বারে সালিসি সভা চলে, তা নেই কিন্তু উদ্বিগ্ন এবং অভিযুক্ত খোঁজে ফারাক্কা থানা পুলিশ তল্লাশি চালাচ্ছে। বেশ।